বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, এবার সিলেটে মাহফিল করবেন আজহারী। কক্সবাজার ও যশোরের পর এবার সিলেটে তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দিতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারী। মাহফিল হবে ৯, ১০ ও ১১ জানুয়ারি। ৩ দিন ব্যাপী ৩৬তম মাহফিলের শেষ দিনে প্রধান মুফাসসির হিসেবে আলোচনা পেশ করবেন গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারী। এরপর জানাবো, ফাইন্যান্সিয়ালের প্রতিবেদন, ১০ কোটিতে মাল্টার পাসপোর্ট নেওয়ার চেষ্টা করেছিলেন টিউলিপ সিদ্দিকের চাচি। ২০১৫ সালে প্রায় ১০ কোটি টাকা খরচ করে ইউরোপের দেশ মাল্টার পাসপোর্ট নেওয়ার চেষ্টা করেছিলেন টিউলিপ সিদ্দিকের চাচি শাহিন সিদ্দিক এবং তার চাচাতো বোন বুশরা সিদ্দিক। তবে তাদের দুর্নীতির কারণে তাদের সেই পাসপোর্ট দেয়নি মাল্টার সরকার। জানাবো, বিভিন্ন বৈদেশিক মুদ্রাসহ ভারত সীমান্তে বাংলাদেশি আটক। পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা দেয় ফাহিম সাইদ আহমেদ ৪৭ নামে এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন। তার কাছে যুক্তরাষ্ট্রের ডলার, বাংলাদেশি টাকা, ভারতীয় রুপি এবং চায়নার ইউএন সহ মোট ৫০,০০০ টাকা পাওয়া গিয়েছে। এদিকে জুলাই ঘোষণাপত্রে সংবিধান নিয়ে কি ভাবনা? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ৩১শে ডিসেম্বর শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে ৭২-এর মুজিববাদী সংবিধানের কবর রচনা হবে এমন ঘোষণা দেওয়া হয়েছিল। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, আওয়ামী লীগ নেতার সঙ্গে হাসনাতের গোপন বৈঠক, দাবি ফটোকার্ড প্রচার। যা জানা গেল, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গোপন বৈঠক হয়েছে এবং নতুন রাজনৈতিক দলে বিশাল বিনিয়োগ ও মনোনয়ন দেওয়া চুক্তি শীর্ষক দাবির ফটোকার্ড প্রচার করা হচ্ছে। এ বিষয়ে কালবেলার একটি লোগো ও ডিজাইন সম্বলিত একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার এসব তথ্য নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো, প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ, ২০০ বিলিয়ন ছাড়িয়েছে লস অ্যাঞ্জেলসের দাবানলের ক্ষয়ক্ষতি। $200 বিলিয়ন ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলের ক্ষয়ক্ষতি। ক্ষয়ক্ষতির পরিমাণ $1 ট্রিলিয়ন হতে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের তাণ্ডব মানুষের জীবন এবং সম্পদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। দাবানল মোকাবেলায় দমকল বাহিনী নিরলস প্রচেষ্টা সত্ত্বেও পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এরই মধ্যে মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বিপর্যয়কর পর্যায়ে পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইতিমধ্যে আগুন নিয়ে ভয়ানক সমস্যার ভিতর পড়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে, আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। এবার সিলেটে মাহফিল করবেন আজহারী। কক্সবাজার ও যশোরের পর এবার সিলেটে তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দিতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারী। আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে শনিবার ১১ জানুয়ারি সিলেটের এমসি কলেজ ময়দানে আয়োজিত মাহফিলে যোগ দিবেন তিনি। শুক্রবার ১০ জানুয়ারি দুপুরে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন আজহারী নিজেই। মাহফিল হবে ৯, ১০ ও ১১ জানুয়ারি। ৩ দিনব্যাপী ৩৬তম তাফসির মাহফিলের শেষ দিনে প্রধান মুফাসসির হিসেবে আলোচনা পেশ করবেন গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারী। এদিকে তার মাহফিল ঘিরে ইতিমধ্যে সিলেটের এমসি কলেজ মাঠে মঞ্চ প্যান্ডেল তৈরির কাজ শেষ পথে। এখন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ চলছে। এই মাহফিলে কয়েক লক্ষ মানুষের সমাগম হবে বলে ধারণা আয়োজকদের। মাহফিলের আয়োজকরা জানিয়েছে, ধারণা করা হচ্ছে ৫ লাখের বেশি মুসল্লির সমাগম হবে এখানে। তাদের নিরাপত্তার সুব্যবস্থার জন্য
জন্য স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করবে। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবেন। বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট যারাই আছেন তাদের সহযোগিতায় কাজ করা হচ্ছে। মাঠের সব প্রস্তুতি ইতিমধ্যেই শেষের দিকে। মিজানুর রহমান আজহারী ছাড়াও মাহফিলে তাফসির পেশ করবেন ইসলামী চিন্তাবিদ শায়খ সাইদ কামাল উদ্দিন জাফরি, কামরুল ইসলাম সাইদ আনসারী, মুফতি আমির হামজা, মাওলানা সাদিকুর রহমান আনসারী, মাওলানা আবদুল্লাহ আল আমিন, শায়েখ ইসহাক আল মাদানীসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম। এর আগে ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ২ অক্টোবর দেশে ফেরেন ড মিজানুর রহমান আজহারী। এক সপ্তাহ দেশ থেকে আবারও মালয়েশিয়া যান তিনি। এরপর ২৬শে ডিসেম্বর দেশে ফিরে মাহফিলে অংশ নেয়ার ঘোষণা দেওয়ার পরদিন শুক্রবার ২৭শে ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তম সাবেক গুলদি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে তাকে আবারও দেশের মাহফিল মঞ্চে দেখা যায়। পরে আদ-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড মিজানুর রহমান আজহারী। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ১০ কোটিতে মাল্টার পাসপোর্ট নেওয়ার চেষ্টা টিউলিপের চাষির। ২০১৫ সালে ১০ কোটি টাকা খরচ করে ইউরোপের দেশ মাল্টার পাসপোর্ট নেওয়ার চেষ্টা করেছিলেন টিউলিপ সিদ্দিকের চাচি শাহিন সিদ্দিক এবং তার চাচাতো বোন বুশরা সিদ্দিক। তবে তাদের পাসপোর্ট দেওয়া হয়নি। শাহিন সিদ্দিক এর স্বামী হলেন তারিক জামিল সিদ্দিক। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। ২০১৫ সালের আগে ২০১৩ সালে নিজের একার জন্য মাল্টার পাসপোর্টের আবেদন করেছিলেন তিনি। তবে অর্থ পাচার, দুর্নীতি, প্রতারণা ও ঘুষ নেওয়ার অভিযোগ থাকায় তাকে পাসপোর্ট দেওয়া হয়নি। ফাঁস হওয়া নথি দেখে সব তথ্য জানা গেছে। শুক্রবার ১০ই জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে বাংলা সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস। ওই সময় বিনিয়োগের মাধ্যমে মাল্টার পাসপোর্ট দেওয়ার কাজটি করল হ্যানলি অ্যান্ড পার্টনার্স। অভিবাসন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এমন সিদ্ধান্ত গ্রহণ করে। শাহিন সিদ্দিক পোসায়া নামের একটি কোম্পানির নামে ঢাকার মূল্যবান সরকারি জমি কুক্ষিগত করেছেন। এ কারণে তাকে পাসপোর্ট দেয়া হবে না। শাহিন তার পাসপোর্টের আবেদনে পোসায়ার কথা উল্লেখ করে বলেছিলেন তিনি কোম্পানিটির চেয়ারম্যান। শাহিন এবং তার মেয়ে বুশরা ২০১৫ সালে পাসপোর্টের জন্য যে আবেদন করেছিলেন সেটি পেতে তাদের যথাক্রমে ৬,৫০,০০০, ২৫,০০০ পাউন্ড লাগত। এর সঙ্গে ফি হিসেবে ৭০,০০০ পাউন্ড নিত হেনলি। আবেদনের অংশ হিসেবে শাহিন কুয়ালালামপুরের একটি ব্যাংকে ২৭,৬০,৪০৯ ডলার দেখিয়েছেন। ১১ বারে এই অর্থ তার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছিল। তবে এসব অর্থের উৎস কী ছিল সেটা স্পষ্ট নয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান জানিয়েছেন, বর্তমান বাংলাদেশে যে আইন আছে সেই অনুযায়ী একজন ব্যক্তি বছরে ১২,০০০ ডলারের বেশি বিদেশে নিতে পারবেন না। বিভিন্ন বৈদেশিক মুদ্রাসহ ভারত সীমান্তে বাংলাদেশি আটক। পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ফাহিম সাইদ আহমেদ ৪৭ নামে এক বাংলাদেশি ব্যক্তিকে আটক করেছে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার ৯ জানুয়ারি রাতে ব্যাটালিয়নের অধীনে মিরগঞ্জ বিজিবি ক্যাম্পের আওতাধীন সদর উপজেলা আমতলী এলাকা থেকে বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার ৪২২-এর ১০ নম্বর সাব পিলার এলাকা থেকে ১০০ গজ অভ্যন্তরে তাকে আটক করে বিজিবি। এমন সময় তার কাছে থাকা ব্যাগে বাংলাদেশি টাকা, আমেরিকান ডলার, চায়নার ইউয়ান, ভারতীয় রুপিসহ সর্বমোট ৫০,০০০ টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক ফাহিম সাইদ আহমেদের বাড়ি ঢাকা রায়ের বাজার এলাকার পশ্চিম লালবাগ এলাকায়। তিনি ওই এলাকার মৃত আবু আহমেদের ছেলে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ভারত সীমান্তের আমতলী এলাকায় এক ব্যক্তি ঘোরাঘুরি করছিলেন। এরপর ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের সহায়তায় বিজিবির টহল দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জুলাই ঘোষণাপত্রের সংবিধান নিয়ে কি ভাবনা? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ৩১শে ডিসেম্বর শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে ৭২-এর মুজিববাদী সংবিধানের কবর রচনা করা হবে এমন ঘোষণা দেওয়া হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্র প্রকাশে যে উদ্যোগ নিয়েছে সেই পরিপ্রেক্ষিতে ছাত্রদের দেয়া ৭ দফা দাবির মধ্যে নতুন সংবিধানের অঙ্গীকার রাখার দাবি রয়েছে। জুলাই ঘোষণা
ঘোষণাপত্রের সংবিধানের বিষয়টি কি হবে এবং আন্দোলনকারীরা কি চাইছে এটি নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। প্রশ্ন হলো, আন্দোলনকারী ছাত্র এবং অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণাপত্র প্রণয়নে কাজ করছে, সেখানে সংবিধানের বিষয়টি নিয়ে কি ভাবনা রয়েছে। ঘোষণাপত্র সংবিধানের বিষয়টি নিয়ে ভাবনা জানতে বিবিসি কথা বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের সঙ্গে। সংবিধান নিয়ে আন্দোলনকারীদের বক্তব্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির দেশব্যাপী ঘোষণাপত্র সপ্তাহ পালন করেছে। বিভিন্ন জায়গায় জনসভা, গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হচ্ছে। লিফলেট ৭ দফা দাবির উল্লেখ রয়েছে, যেগুলো জুলাই ঘোষণাপত্রের অন্তর্ভুক্ত করার দাবি করা হচ্ছে। ওই ৭ দফার মধ্যে পঞ্চম দাবিটি সাংবিধানকে ঘিরে। সেখানে বলা হয়েছে, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা চাই প্রোক্লেমেশনকে সংবিধানের সাথে অ্যাকোমোডেট করা হবে এবং এই অভ্যুত্থানের একটা স্বীকৃতি থাকতে হবে। তিনি বলেছেন, সংবিধানকে রহিত করার বিষয়টা এমন না, আমরা চাচ্ছি যে এই সংবিধানের দোহাই দিয়ে কিন্তু ফ্যাসিবাদ দীর্ঘদিন ধরে আমাদের শাসন করে গিয়েছে। আমরা চাই যে বিষয়গুলো আমাদের বাক স্বাধীনতা, ভোটাধিকারের ক্ষেত্রে বাধা, অর্থাৎ যে বিষয়গুলো প্রাসঙ্গিক নয় এগুলো থাকবে না। আমরা ইনিশিয়াল একটা ড্রাফট করেছিলাম, অন্য কেউ যেহেতু উদ্যোগ নেয়নি সেজন্য আমাদের উদ্যোগটা নিতে হয়েছিল। মত পার্থক্যর যে জায়গাগুলো আমরা মনে করি সেগুলো আলোচনার মধ্য দিয়ে সমাধান করা সম্ভব। আর যেখানে মতানৈক্য রয়েছে সেগুলো হচ্ছে আমাদের শক্তিমত্তার জায়গা। জুলাই ঘোষণাপত্রের কর্মসূচি দেওয়ার জন্য জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছিলেন, ৩১ তারিখ ঘোষণাপত্রের মাধ্যমে তার ভাষায় ৭২-এর মুজিববাদী সংবিধানের কবর রচনা হবে।